একটা বেনসন লাইট দে তো। আমি মোবাইল থেকে চোখ তুলে বাইরে তাকালাম। দেখি একটা সুন্দরী মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এত সকালে কনকনে শীতের মধ্যে মনে হয় জগিং করতে। এর আগে কখনো দেখিনি। থাক, সেসব দেখে লাভ নেই। দোকানের প্রথম কাস্টমার মানুষের মুখেই শুনে কাস্টমার বলে লক্ষ্মী। আমি মুখে হাসি নিয়ে বললাম, আপু, বেনসন লাইট নেই, শুধু বেনসন আছে। ধুর, কি বালের দোকানদারি করস? ব্যানসন লাইট রাখুস না তো কি করস? আমি জানি না, তুই ব্যানসন লাইট এনে দে। আপনি শুধু বেনসন নেন, ওইটা গত রাতে শেষ হয়ে গেছে। এত সকালে কোনো দোকানে খুলেনি যে আপনাকে এনে দিব। এখন খেলে শুধু এইটাই খেতে হবে। আমার ব্যানসন লাইট দরকার। আমি শুধু ব্যানসন নিয়ে কি করব? কচু খাবো? আমার ওইটা দরকার এখন। তুই কোথা থেকে আনবি আমি জানি না। এতক্ষণ আমি বসেই ছিলাম। আমি বসা থেকে দাঁড়ালাম, ভালো করে মেয়েটাকে দেখলাম। চেনা মনে হচ্ছে না, আর চিনবই বা কি করে? এই এলাকায় 1 সপ্তাহ হলো আসলাম। আমরা এখানে জায়গা কিনে বাড়ি করি, যেহেতু আমাদের দোকান এখানে। এই 1 সপ্তাহ আব্বার সাথে দোকানে বসে অনেক কিছুই শিখলাম। আজকে খুব ভোরে আব্বা কি কাজে যেন ঢাকা গেছে, তাই আমি সকালে দোকান খুলে বসলাম। প্রচন্ড কুয়াশায় একজন আরেকজনকে দেখা যাচ্ছে না। আব্বার সাথে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সোজা দোকানে চলে আসলাম। প্রথম কাস্টমারটাই এই মেয়েটা পড়লো। সকাল সকাল কারোর সাথে ঝামেলা করার আমার কোনো ইচ্ছে নেই, তাও আবার মেয়ে। ছেলে হলে একটা কথা ছিল, 2-1টা কটু কথা বলা যেত। আমি বললাম, আমার কাছে নেই, অন্য দোকানে দেখে। এই বলে আমি চেয়ারে বসে মোবাইল টিপায় মনোযোগ দিলাম। মেয়ে কিছুটা হতাশ কণ্ঠে বলল, তোর কি দোকানদারি করার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা থাকলে আমাকে ব্যানসন লাইটটা বের করে দে। আমি জানি তুই মিথ্যা বলছোস, না হলে তোর দোকান আমি 1 ঘন্টার ভিতরে তালা মারবো। আমি বুঝলাম মেয়েটার মাথা টাথা গেছে, মনে হয় সকাল সকাল পিনিকে ধরছে। মেয়েটা গায়ে পড়ে ঝগড়া করতে আসছে। আমি বিরক্ত কণ্ঠে বললাম, আপনি আমার কথা মন দিয়ে শুনুন, আমার কাছে বেনসন লাইট নেই। এখন আপনি আসতে পারেন। সকাল সকাল পাগল ছাগল কোথা থেকে যেন আসে, জানতো এখান থেকে। এই রে, কি বলে ফেললাম! ধুর, যা বলার বলছি। মাথা গরম হয়ে যাচ্ছে। মেয়েটা রাখি লুক নিয়ে আমার দিকে তাকালো। আমি পাগল ছাগল? মেয়েটা আমার শার্টের কলার ধরে বলল, কোন দিক দিয়ে আমাকে পাগল ছাগল মনে হয়? আরে কে আপনি? গায়ে হাত দিচ্ছেন কেন? কলার ছাড়েন। পাগল না হলে কি এই কাজ করতে পারে? একটা কথা আমি বারবার বলছি, আমার কাছে বেনসন লাইট নেই, তাও এই জিনিসটা নিয়েই আপনি বাড়াবাড়ি করছেন। দেখ, তুই কিন্তু আমার সাথে ঝগড়া করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। আপনিই তো বেশি বাড়াবাড়ি করেছেন। জানতো এখান থেকে। যাবো না। কি করবি? না গেলে দাঁড়িয়ে থাকেন। এই বলে আমি মোবাইল টিপায় মনোযোগ দিলাম। দেখি মেয়েটা দূরে অন্য আরেকটা দোকানে তাকিয়ে আছে। একটু পর বলল, আচ্ছা দে, শুধু ব্যানসন দে। আমি ভাবলাম মেয়েটা সকাল সকাল এসে ঝামেলা করছে, আমার শার্টের কলার ধরেছে, এর একটা শাস্তি দেওয়া উচিত। তাই আমি 1 সপ্তাহের পুরনো 1 বেনসন দিলাম। মেয়েটা চেক না করেই মুখে দিল। শীতের কারণে হাত মনে হয় বরফ হয়ে আছে, যার কারণে ম্যাচ দিয়ে আগুন ধরাতে কষ্ট হচ্ছে। 2-3 বার ট্রাই করেও পারছে না। বলল, আগুন ধরিয়ে দে। আমি মেয়েটার সিগারেটে আগুন ধরিয়ে দিলাম। দেখে সিগারেট টানতে শুরু করলো। ও 2 টান দিয়েই আমার দিকে আর চোখে তাকালো। মনে হয় বুঝে ফেলেছে, আর বুঝবেই বা না কেন। আরেক টান দিয়ে মুখ থেকে থুতু ফেললো, তারপর সিগারেট মাটিতে ফেলে দিল। আমার দিকে রাগি লুক নিয়ে তাকালো। বলল, কয়দিন আগের ব্যানসন এটা? কোনো সমস্যা? সমস্যা না তো কি? তুই আমাকে পুরনো ব্যানসন দিয়ে বলস কোনো সমস্যা? তুই কি আমাকে বোকা ভেবেছিস? তুই কি আমাকে বোকা ভাবছিস? দে ভালো একটা ব্যানসন দে। তোর তো সাহস কম না, তুই আমার কাছে টাকা চাস, আবার পুরনো ব্যানসন দিয়ে সকাল সকাল আমার মুখটাই নষ্ট করে দিলি। আবার ওইটার টাকা চাস? আপনি সিগারেট নিয়েছেন তো টাকা দিবেন না? আচ্ছা তুই কে রে? এখানে যে একটা বুড়ো আঙ্কেল বসে থাকতো, উনি কোথায়? উনি আমাকে কত সম্মান করে, আর তুই কোথা থেকে এসে আমার সাথে ঝামেলা করছিস? দে সিগারেট দে। না, আগে আপনি টাকা দেন। দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। ধুর, রাখেন, আগে টাকা দেন। দেখি মেয়েটা রেগে যাচ্ছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই শীতের মধ্যে মেয়েটা ঘামছে মনে হয় রাগের কারণে। দাঁড়া, তোকে টাকা দিচ্ছি, একটু পর তুই ব্যানসন দিবি। আর কত কি দিবি? বলেই মেয়েটা মোবাইল বের করলো। দেখি আরেকজন লোক আসলো। লোকটিকে আমি চিনি, অনেক সময় দেখি আব্বার সাথে কথা বলে।
ওনাকে দেখে আমার একটু জ্বর বাড়লো। ওনার নাম মাসুদ। মাসুদ ভাই বলল, কি আফিয়া, কোনো সমস্যা? তাহলে মেয়েটির নাম আফিয়া? দেখুন আঙ্কেল, আমি তারে ব্যানসন লাইট দিতে বলছি, কিন্তু সে দিচ্ছে না। আঙ্কেল দেখেন না, তারে বলছি ব্যানসন লাইট দিতে, কিন্তু সে আমাকে শুধু একটা ব্যানসন দিল, তাও আবার পুরনো। আমি বলছি নতুন একটা দিতে, ওইটাও দিচ্ছে না, আবার টাকা খুঁজে। মেয়েটা যেভাবে বলল মনে হচ্ছে সব দোষ আমার, তার উনি একটা বাচ্চা মেয়ে। যা বলেছি দিয়ে দাও। ইমাদ, তুমি তো আমাকে চেনোই। কিন্তু আঙ্কেল, তোমার যেটা বলছি সেটা করো। আমি একটা বেনসন দিলাম, মেয়েটা হাতে নিয়ে ভালো করে চেক করলো, পরে আগুন ধরিয়ে টানতে লাগলো। সেটাই, এসব নিয়ে আর বাড়াবাড়ির দরকার নেই। ও তো আমার ভাইয়ের মতো, দুজন সমান বয়সী, ভাই বোনের মতো মিলে মিশে থাকবা, তাই না? কি বলিস ইমাদ? আমি ভাবতে লাগলাম মেয়েটার মনে হয় খুব পাওয়ার, না হলে মাসুদ আঙ্কেল এত সম্মান করে কথা বলছে কেন। যাই হোক, কোনো ঝামেলা করে লাভ নেই, আব্বা শুনলে পরে সমস্যা হবে। আমি বললাম, সেটাই। তাহলে আমি যাই। ইমাদ, যা লাগে দে, ওনার কাছে থেকে কোনো সময় টাকা যাবে না। জি আঙ্কেল। মাসুদ আঙ্কেল চলে গেল। সেদিকে আফিয়ার সিগারেট খাওয়া শেষ। আফিয়া বলল, একটা স্পিড ক্যান দে তো, ঠান্ডা। এই শীতের মধ্যে আপনি ঠান্ডা খাবেন? নর্মাল দেই? আমার স্বাস্থ্য নিয়ে তোর ভাবতে হবে না, যা বলছি দে। আমি ফ্রিজ থেকে একটা স্পিড দিলাম। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পিডটা খেলো। বলল, কত টাকা হয়েছে? 65 টাকা। 65 টাকা কি করে? আমার হিসাবে 50 টাকা। তুই ওই নষ্ট সিগারেটের দাম চাচ্ছিস? আমি ওই নষ্ট সিগারেটের মূল্য দিব না, আর 50 টাকা আমি তোকে পরে দিয়ে যাব। আমরা তো বাকি দেই না, আপনার টাকা দেওয়া লাগবে না। মনে করেন এটা আমি আমার পক্ষ থেকে খাওয়ালাম। না, আমি কারোর কাছে ঋণী থাকবো না, তবে আমি পরে দিয়ে যাব। শোনেন, আমার টাকা লাগবে না, জানতো এখান থেকে। আমার বিরক্ত লাগছে। আচ্ছা, আপনি কি মানসিক প্রতিবন্ধী? এমন করছেন কেন? মনে করেন আপনি আমার দোকানে আসেননি, এখন যান আপনি এখান থেকে। এই কয়দিন এলাকায় ছিলাম না বলে শরীরে তেল হইছে। আমার মুখের উপর আজ পর্যন্ত কেউ কথা বলেনি, আর তুই কোথা থেকে উড়ে এসে আমার সাথে ঝগড়া করছিস? এর ফল কিন্তু ভালো হবে না। এই বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। মেয়েটার সাথে ঝগড়া করে এই শীতের মধ্যে শরীর থেকে ঘাম বের হচ্ছে। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল, মাথা পুরো গরম হয়ে আছে। এমনিতেই রাতে রিয়ার সাথে ঝগড়া হয়েছে, রাগের কারণে তার সাথে ব্রেকআপ করে তার নাম্বার ব্লক মেরে দিয়েছে। আমিও এই ঠান্ডার মধ্যে একটা স্পিড খাইলাম মাথা ঠান্ডা করার জন্য। আধা ঘন্টা পর মানুষ আসা শুরু করলো। দুপুর পর্যন্ত বেচা কেনা করলাম। ভাবলাম বাড়ি থেকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আসি। আমি আস্তে আস্তে দোকানের শাটার ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 1 কিলো দূরে আমাদের বাসা। দুপুর টাইমে কোনো রিক্সা দেখা যাচ্ছে না। ভাবলাম হাঁটা ধরে হাঁটতে লাগলাম। বাড়িতে যাওয়ার রাস্তায় একটা পার্ক পড়ে, যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত। দেখি সকালের মেয়েটা, কি জানি নাম মনে হয়েছে, আফিয়া। নামটা কি সুন্দর, কিন্তু মেয়েটা একেবারেই বদ। দেখি আরেকজন ছেলের সাথে আড্ডা দিচ্ছে। আমার সেসব ভেবে লাভ নেই, আমি আমার মতো হেঁটে যাচ্ছি। তার মধ্যে থেকে একটা ছেলে আমাকে ডাক দিল। আমি তাদের সামনে গেলাম। আফিয়া বলল, কোথায় যাস? বাসা। তুই হয়তো এই এলাকায় নতুন আসছোস, তাই তোকে আজকের মতো ছেড়ে দিলাম। সামনে থেকে বুঝে শুনে কথা বলিস। ওকে। ওই বুড়ো আঙ্কেল কি তোর বাপ লাগে? হুম। উনি কত ভালো মানুষ, আর তুই একটা বদের হাড্ডি। আমি যেমনই হই তাতে আপনার কি? আমার কিছু না। পরবর্তী সময়ে সাবধানে থাকবি, না হলে এই শরীর আর এই পৃথিবীতে থাকবে না। আচ্ছা, দেখা যাবে। আমি সেখান থেকে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করলাম। মা ভাত দিল। আমি মাকে বললাম, মা, আব্বা কখন আসবে? আস্তে আস্তে রাত হবে। আজকে তুই দোকান চালা, রাতে একটু আগে এসে পড়িস। বেশি রাত হলে যদি রিক্সা না পাস। আচ্ছা। আমি আবার দোকানে এসে পড়লাম। একটু পর দেখি কিসের হুড়াহুড়ি। দেখি একটা ছেলেকে 4-5 জন ধরে মারতেছে। আমি তাদের আটকাতে যাব, এমন সময় আরেকজন অচেনা লোক আমাকে বলল, ওদের মারামারি ওরা করুক, তাতে তোমার কি? তুমি দোকানদার, তুমি গিয়ে দোকানদারি করো। কিন্তু ছেলেটা তো মরে যাবে। মরে গেলে যাক, তাতে তোমার কি? তুমি গিয়ে দোকানদারি করো। আমি বাধ্য ছেলের মতো দোকানে এসে দেখতে লাগলাম কি হয়। ছেলেটাকে মেরে আত্মহত্যা করে ফেলেছে। একটু পর দেখি আফিয়া বাইকে চড়ে আসলো, এসে ছেলেটার কাছে গেল। লোকজনের হুড়াহুড়িতে কিছুই শুনতে পারছি না, আর দেখতেও পারছি না। একটু
একটু পর একজন ছেলেটাকে নিয়ে চলে গেল। সবাই আস্তে আস্তে চলে গেল। আমি দোকানে বেচা কেনা করতে লাগলাম। একটু পর দেখি আফিয়া আসলো, বলল, একটা ভ্যানসন লাইট দে। আমি বিরক্ত হয়ে তাকে একটা ব্যান্সার লাইট দিলাম। ফ্রিতে খেলে তো বিরক্ত হবই। সে সিগারেট খেতে লাগলো। আস্তে আস্তে দোকানের ভিড় কমলো। দেখি আফিয়া এসে দোকানের ভিতরে একটা বসার চেয়ারে এসে বসলো। বলল, 1 কেজি আটা দে, 1 কেজি চিনি দে, 1 কেজি পেঁয়াজ দে, আর 1 হালি ডিম দে। আমি আফিয়ার মুখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে চোখ রাখলাম। আমার ভয় করছে, এগুলো কি ফ্রিতে দিতে হবে নাকি? আফিয়ার চোখ আমার চোখ একসাথে হলো। আফিয়া কিছুটা লজ্জা পেয়ে চোখ নিচু করে বলল, তুই ভয় পাস না, এগুলোর জন্য আমি টাকা দিব। আমি মুখে হাসি এনে বললাম, ওকে। আমি আটা মাপা শুরু করলাম। এই ফাঁকে দুইজন ছেলে আসলো। এসে আফিয়ার সাথে কথা বলতে লাগলো। সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি আটা, পেঁয়াজ, ডিম, চিনি প্যাকেট করে সামনে দিলাম। আফিয়া তাদের সাথে অনেকক্ষণ কথা বললো। পরে দুইজন চলে গেল। আফিয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, এখানে কত টাকা হয়েছে? 200। তুই তো ফ্লাক্সি লোড করস। হুম। এই নাম্বারে 700 টাকার মিনি আর এমবির প্যাকেটটা দে। ওকে, আমি দিলাম। আফিয়া বলল, আমার নাম্বারটা সেভ করে রাখ, যদি কোনো সমস্যায় পড়স সাথে সাথে কল করবি। তার প্রয়োজন নেই। আফিয়া দেখতে অনেক সুন্দরী, দাঁতগুলো উঁচু নিচু, যার কারণে হাসি দিলে অনেক সুন্দরী লাগে। ঠোঁটে লিপস্টিক দেওয়া। নারী হিসেবে দেখলে 100তে 1 জন, কিন্তু সে থাকেই ছেলেদের মতো। জিন্সের প্যান্ট শার্ট, শীতের মধ্যে একটা শীতের কাপড়, পায়ে শু জুতা। সে মনে হয় খুব বড় লোক, যার কারণে এত পাওয়ার। সেসব ভেবে লাভ নেই। একজন এসে বলল 10 কেজি আটা দিতে। আমি আটা মাপতে শুরু করলাম। 10 কেজি আটা দিলে উনি সেগুলো নিয়ে টাকা দিয়ে চলে গেল। হাফিয়া বলল, এগুলোর দাম রাখ, আমি যাওয়ার সময় নিয়ে যাব। কত টাকা হয়েছে? আমি হিসেব করে বললাম 900 টাকা। আর 4টা সিগারেট দে। আমাকে একটা 1000 টাকার নোট দিয়ে বলল, সব মিলিয়ে কত টাকা হয়েছে রাখ, সকালের টাকা রেখে দে। আমি সকালের টাকা না রেখে ফেরত দিয়ে দিলাম। আফিয়া চলে গেল। আমি তার যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে রইলাম। মাসুদ আঙ্কেল যেহেতু বলছে ও আমার বয়সী, তাহলে আমার বয়স 23 আর ওর বয়স এমনই। এই বয়সে মেয়েরা কি সুন্দর স্বামীর সাথে ঘর সংসার করে, আর ওর কি অবস্থা। নিশ্চয়ই এর পেছনে একটা কারণ আছে। সে কারণটাই আমার জানতে হবে। এর মধ্যে দেখি মোবাইলে কল আসলো। নাম্বার চিনি না। ফোন ধরে কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা রিয়া। ফোন দিছ কেন? তোর সাথে ব্রেকআপ। আমার কথা শোন, আমি খুবই দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি। তোর আমি ভালোবাসি ইমাদ, তোরে ছাড়া আমি বাঁচবো না। এটা তো আমি লাস্ট 2 বছর ধরে শুনে আসছি। সত্যি বলছি। আমি তোরে পরে ফোন দিচ্ছি, এখন দোকানে আছি। আচ্ছা, ফোন দিস মনে করে। আমি একাধারে রাত 10টা পর্যন্ত বেচা কেনা করলাম, কিন্তু মানুষ আসছেই। ভাবলাম চলে যাই, নাহলে রিক্সা পাবো না। কিন্তু না, দোকান বন্ধ করতে করতে 11টা বেজে গেল। আমি দেখি আফিয়ার প্যাকেট পড়ে রইলো। সে এখনো আসেনি। দূর, না আসলে নাই, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। সারাদিনের বেচার টাকা সাথে নিলাম। একা যাওয়া রিস্ক। রিক্সা না পেলে দোকানে রাত কাটাতে হবে। আশেপাশে তাকিয়ে দেখি কোনো রিক্সা নেই। মা অলরেডি 3 বার ফোন দিয়ে ফেলেছে। এমন সময় দেখি আফিয়া কোথা থেকে জানি আসলো। দৌড়ে বলল, দে, আমার পকেটে দে। আমি প্যাকেট দিলাম। আফিয়া বলল, কোনো রিকশাই তো দেখছি না, কি করে বাড়ি যাব? আপনার না কত ছেলে পেলে আছে, ওদের বলেন আপনাকে নিয়ে যেতে। এটা বলাতে আফিয়া আমার দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কোনো রিক্সা আসছে না। প্রচুর কুয়াশা পড়েছে। খেয়াল করলাম আফিয়ার শরীরে তেমন শীতের কাপড় নেই, শুধু পাতলা একটা গেঞ্জি শার্টের উপরে। ও যে শীতে কাঁপছে এটা আমি ভালো করেই বুঝতে পারছি। আমার গায়ে একটা লেদার আছে আর একটা শীতের চাদর। ভাবলাম চাদরটা দেই, কিন্তু যেই অ্যাটিটিউড নেয় নাকি সন্দেহ। আর না নিলে আমার কি, শীতে কাঁপছে সে আমার কি। আমি বললাম, প্রচুর শীত পড়েছে, এই চাদরটা নিন। তোর তো সাহস কম না, তুই আমার শরীরের দিকে নজর দিয়েছিস। বুঝতে পারছিস এত রাতে কেউ নেই বলে। আজ পর্যন্ত আমার দিকে কোনো ছেলে কুনজরে তাকানোর সাহস পায়নি, আর তুই কোথা থেকে উড়ে এসে আমার শরীরের দিকে নজর দিস। তোর এই 2 চোখ আমি তুলে নিব। একশেষে কথাগুলো বললো। আমি এমন কথা শুনে অবাক। উপকার করতে চাইলাম আর উল্টা বাস দিয়ে দিল। ধুর, এমন মেয়ের সাথে কথা বললে মুখ নষ্ট।
জাহান্নামে যাক, তাতে আমার কি। মা আবারও কছিল, পরিবারের একমাত্র ছেলে আমি, ছোট বোন আছে, বিবাহিত। এখন বাড়িতে মা একা। মা বলল, আজকে আসবি নাকি? আসবো তো, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। আব্বা বাড়িতে আসলে বললো একটা আগাইতে। তোর আব্বা এখনো আসেনি, রাস্তায় আছে। কি করব এখন? তুই আস্তে আস্তে হাঁট, আমি আগাইতেছি। আচ্ছা। আমি হাঁটা ধরলাম। বাড়িতে যাওয়ার রাস্তা সোজা, চারপাশে বাড়ি ঘর আছে, জায়গায় জায়গায় ল্যাম্প পোস্ট। এরপরেও কেন জানি ভয় করে এলাকাটা নির্জন। খেয়াল করলাম আমার পিছনে আফিয়া হাঁটছে। মনে হয় কোনো উপায় না পেয়ে আমার পিছনে হাঁটা ধরেছে। আমি দাঁড়িয়ে গেলাম, তার দিকে এগিয়ে গেলাম। আফিয়া বলল, আমার দিকে আসবি না, এর ফল কিন্তু ভালো হবে না। ভুলে যাস না, রাতের পর কিন্তু সকাল আসে। আমার শরীরটা যদি টাচ করিস তাহলে সকালের ভোরের আলো দেখতে পারবি না। আমি তার কথায় কান না দিয়ে তার সামনে গেলাম। শীতে কাঁপছে আর ভয়েও। আমি চাদরটা তার শরীরে পেঁচিয়ে দিলাম। ও তখন চোখ বন্ধ করে ফেলেছে, বোধহয় ভাবছে আমি অন্য কিছু করব। বললাম, সবসময় অ্যাটিটিউড দেখানো ঠিক না, চাদরটা ভালো করে গায়ে দিন, ভালো লাগবে। আর পিছন পিছন না হেঁটে পাশাপাশি হাঁটুন। এই বলে আমি হাঁটা ধরলাম। একটু পর দেখি আফিয়া আমার পাশাপাশি হাঁটছে, চাদরটা শরীরে ভালো করে গায়ে দিল। হাঁটতে হাঁটতে অনেকটুকু চলে আসলাম। কোথা থেকে জানি এক কুকুর কেউ কেউ করে উঠলো। আফিয়া ভয়ে আমার শরীরের উপরে পড়লো। আমি তাকে ধরে ফেললাম। আফিয়া আবারও আমাকে ধরে রীতিমতো ভয় কাঁপছে। আমি বললাম, ভয়ের কিছু নেই, এটা কুকুর ছিল। আমি ভয় পাচ্ছি না। আপনি ভয় পাবেন কেন? আপনি তো অনেক সাহসী। এখন হাঁটেন। আমরা আবার হাঁটতে শুরু করলাম। আফিয়া বলল, বামের গলি একটু সামনে আমার বাসা। আমি তাকিয়ে দেখি অন্ধকার এক গলি, কিছুই দেখা যাচ্ছে না। যদি এদিকে যাই, আফিয়া যদি আমার টাকা পয়সা সবকিছু রেখে দেয়। আমি ওইদিকে যাচ্ছি না। সে গিয়ে মোড়ক, তাতে আমার কিছু যায় আসে না। আবার মনে হচ্ছে এগিয়ে দিয়ে আসি, মানবতার খাতিরে এইটুকু সাহায্য করা যায়। খাবার কেড়ে যদি টাকা পয়সা রেখে দেয়, কি করব মাথা কাজ করছে না। আমি যাচ্ছি না। আফিয়া বলল, এইটুকু রাস্তা এগিয়ে দে না, আমার সত্যি খুব ভয় করছে। আমি আফিয়ার মুখের দিকে তাকালাম। দেখি সে সত্যি খুব ভয়ে আছে, মনে হয় করুণার দৃষ্টিতে বলছে। আমি ভাবলাম, যাই, এগিয়ে দিয়ে আসি। ওকে চলেন। আমি আফিয়ার পাশাপাশি হাঁটতে লাগলাম। আফিয়া আমার শরীরের সাথে লেগে লেগে হাঁটছে। কিছুক্ষণ হাঁটার পর আফিয়া বলল, এইটা আমার বাসা, ভিতরে এসে বস। না, তার প্রয়োজন নেই, আরেকদিন আসবো। ধন্যবাদ তোকে, এই নে তোর চাদর। ওকে। আমি চাদর নিয়ে হাঁটা ধরলাম। তাড়াতাড়ি গলি থেকে বের হলাম। তারপর বাড়ির রাস্তায় হাঁটা ধরলাম। আরো অনেকটুকু পথ বাকি। এখন আমার নিজেরই ভয় করছে। দেখি সামনে থেকে একজন মহিলা আসছে। ভালো করে তাকিয়ে দেখি এটা মা। মাকে দেখি যেন আমার আত্মাটা শান্তি হলো। আমি আর মা একসাথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর 4-5 জন ছেলে আমাদের ঘিরে ধরলো। তাদের প্রত্যেকের মুখে গাফলার দিয়ে ঢাকা। এক মুখোশধারী বলল, যা আছে সবকিছু দিয়ে দে। মা ভয় পেয়ে আমার পিছনে লুকালো। একজন এসে আমার পকেটে হাত দিতে লাগলো। আমি ছেলেটার হাত ধরে ফেললাম। একজন পিছন থেকে চাপাতি বের করলো। মা ভয় পেয়ে বলল, যা আছে সবকিছু দিয়ে দে। আমি ছেলেটার হাত ছেড়ে দিলাম। ছেলেটা আমার পকেট থেকে মোবাইল নিয়ে গেল। আরেক পকেট থেকে দোকানের টাকা বের করলো। 20,000 টাকার মতো ছিল। ওইটা পেয়ে তারা চলে যেতে লাগলো। পিছন থেকে মোবাইল ঢিল দিয়ে সবগুলো দৌড়ে পালালো। মা সেখানে কাঁদা শুরু করলো। আমি মাকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসলাম। মা কেঁদে কেঁদে বলল, ওইখানে কত টাকা ছিল? 20,000। সব শেষ, আমাদের সব শেষ। আমার কিছুই করার নেই। যে চাপাতি বের করেছিল একটা কোপ দিলে বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম। সারাদিনের বেচা কেনা এক নিমিষেই শেষ। একটু পর আব্বা এলো। আমাদের এই অবস্থা দেখে আব্বা বলল, কি হয়েছে তোদের মুখের এই অবস্থা কেন? মা কেঁদে কেঁদে আব্বাকে সবকিছু বললো। আব্বা শুনে মাথায় হাত দিয়ে বসলো। বলল, আমার তোর আগে সতর্ক করা উচিত ছিল। আমি কিছু না বলে আমার রুমে চলে আসলাম। এসে শুয়ে রইলাম। ভাবতে লাগলাম, এটা কে করলো? এই এলাকা চলে আফিয়ার কোথায়? এলাকায় কিছু হলে সেটা অবশ্যই আফিয়া জানবে। তার মানে এই কাজ সম্পূর্ণ আফিয়ার। কিন্তু সে তো আমার সাথে ছিল। ওকে তো আমি নিজেই বাড়িতে পৌঁছে দিলাম। সকালে গিয়ে আফিয়াকে জিজ্ঞেস করতে হবে। এমন সময় দেখি রিয়ার কল। এমনিতেই মাথা গরম হয়ে আছে, আবার রিয়া কল ধরলে আরো মাথা গরম হবে। আমি ফোন কেটে দিলাম। রিয়া আমার আগের কলেজের বেস্ট ফ্রেন্ড। আস্তে আস্তে দুজন দুজনকে ভালোবেসে ফেলি।
ওই কলেজ থেকে ইন্টার শেষ করি, তারপরেই এখানে এক কাছের কলেজে ভর্তি হই। যদিও তখন বাড়ি থেকেই আসতাম, কিন্তু এখানে বাড়ি করার এইখান থেকেই গিয়ে ক্লাস করি। মাঝে মাঝে অধিকাংশ সময় দোকানেই কাটাই। আমি এখন অনার্স থার্ড ইয়ারে আছি। যখন রিয়া শুনেছে আমি এখানে চলে আসছি, তখন রিয়া আমাকে দোষারোপ করছে। তো বলে কিনা আমি তাকে ব্যবহার করেছি, অথচ আজ পর্যন্ত আমি রিয়ার হাত ধরারও সাহস পাইনি। মানে রিয়ার কথা বলছিলাম, কিন্তু মা তেমনই গুরুত্ব দেয়নি। এর ধারা বোঝা যায় এসব আরো পরে হবে। একই তো এই এলাকাটা একদম নির্জন, মানুষগুলো কেমন যেন। খেয়াল করলাম কেউ কারোর সাথে প্রয়োজন ব্যতীত কথা বলে না। দোকানটা এক চৌরাস্তার মোড়ে পড়েছে। আরো একটা দুইটা দোকান আছে, তার মধ্যে থেকেই আমাদের দোকানটা বেশি বেচা কেনা হয়, কারণ আমাদের দোকানটা অনেক পুরাতন। দাদির মুখ থেকে শুনেছিলাম হাব্বা প্রথমে এই দোকানের কর্মচারী ছিল। দোকানের মালিকের একমাত্র মেয়ে ছিল আমার মা, কিন্তু আমার নানা অকালে মৃত্যুবরণ করেন। যাওয়ার আগে আব্বাকে এই দোকান পরে আমার মাকে দিয়ে যায়। পরে আব্বা মাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এত বছর নানার বাড়ি খালি পড়েছিল। দাদি মারা যাওয়ার পর আব্বা নানার বাড়ি আবার নতুন করে করে। আবার আমরা এই জায়গায় চলে আসি। রাতে আর ঘুমাতে পারিনি। সকালে গেলাম আফিয়ার বাড়িতে, গিয়ে দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ পর আফিয়া দরজা খুললো। আফিয়া আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত সকালে তুই? আফিয়া এই শীতের মধ্যে একটা হাতা কাটা গেঞ্জি পরা আর পাতলা একটা প্লাজো পরা, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। আমাকে দেখে তাড়াতাড়ি ওড়না দিল গলায়। পায়ের দিকে তাকাতেই আমার সারা শরীর শিরশির করে উঠলো। পায়ের নখগুলো নেল পালিশ দেওয়া। আমি বললাম, আমার টাকা ফেরত দেন। কিসের টাকা? গত রাতে যে ছিনতাই করেছেন ওই টাকা। আফিয়া যেন আসমান থেকে পড়লো, বলল, আমি কি করে তোর টাকা ছিনতাই করতে পারি? তুই তো আমাকে এখানে দিয়ে গেলি, আমি কেন তোর টাকা নিতে যাব? এলাকায় কিছু হলে সবকিছুই আপনি জানেন, আপনি সব সমাধান করেন। আমার 20,000 টাকা ছিনতাই হয়েছে গত রাতে আপনাকে দিয়ে বাড়ি যাওয়ার সময়। এখন আপনি বলছেন আপনি কিছুই জানেন না। আজ পর্যন্ত আমাকে কেউ অপবাদ দেওয়ার কেউ সাহস পায়নি। আমার সাথে কথা বলতে এলে 10 বার ভেবে নাই। একটা ফোন দিলে তুই আমার ঘর থেকে জীবিত বের হতে পারবি না। গত রাতে একটু উপকার করছস বলে এই ভেবে নিস না আমি তোকে হেল্প করব। গত রাতে উপকার করছস বলে তোকে এখনো কিছু বলিনি। চুপচাপ এখান থেকে চলে যা। যাবই তো, আমি কি এখানে থাকবো নাকি? মনে রাখেন, এই টাকা নিয়ে আপনার শান্তি মতো মরতেও পারবেন না। তোর নাম জানি কি? মোহাম্মদ ইমাদ। ইমাদ? ইমাদ, তোরে লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, আর একটা কথা না বলে এখান থেকে চলে যা। আমি তার বাসা থেকে চলে আসলাম। খেয়াল করলাম ওর বাসে শুধু ও একা। তার কি মা বাবা কেউ নেই? আমি নিশ্চিত টাকাটা সেই নিয়েছে। আমি মুখটা কালো করে সেখান থেকে চলে আসলাম। বাড়িতে এসে নাস্তা করে গিয়ে দোকান খুললাম। আব্বা গতকাল সারাদিন অনেক কাজে ব্যস্ত ছিল। পরে আবার রাতে এই খবর শুনে আব্বার অবস্থা ভালো না, তাই আমাকে বলছে দোকান খুলতে। বোনটার বলছে বাড়িতে আসতে। আমি দুপুর পর্যন্ত দোকানে বসে বাড়িতে আসলাম। আব্বা গিয়ে দোকান খুললো। আমি বিকালের দিকে দোকানে গেলাম। সন্ধ্যায় কিছুক্ষণ পর আব্বা বাড়িতে চলে গেল। আমাকে বলল আগেই বাড়ি চলে যেতে। আমি 9টা পর্যন্ত দোকানে বসে আস্তে আস্তে দোকান গোছাতে শুরু করলাম। কেন জানি মনে হলো রিয়াকে কাউতেই। আমি কল দিলাম, কল ধরলো। কেমন আছো? ভালো, তুমি? কি বলবা বলো। আমার ভালো লাগে না কিছু। আমি তোর বাড়িতে চলে আসবো। পাগল নাকি? এখানে আসলে কি লাভ হবে? আমি কিছু জানি না, আমি আসছি। দেখ, পাগলামি করিস না। এখানের জায়গাটা ভালো না, এখানে আসিস না। আসবো না তো কি করবো? অলরেডি আমাকে দেখতে আসছে। আমি এখানে কোনোভাবেই থাকতে পারবো না। এখন আমি কি করব? মারে তোর কথা বলছিলাম, কিন্তু মা কোনো পাত্তাই দিচ্ছে না। বলছে এখন এগুলো কিছু হবে না, আরো পরে 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 করতে করতে তো আমার বিয়ে হয়ে যাবে। তুই কি আমাকে সত্যি ভালোবাসিস? দেখি আফিয়া সে দোকানে দাঁড়ালো। ভালোবাসি। তাহলে তোর ভেতরে কোনো ফিল নাই কেন? আমি যে তোর জীবন থেকে চলে যাচ্ছি সেটা তোর খেয়াল আছে? আছে। তাহলে আগামীকালের মধ্যে কিছু একটা কর। আচ্ছা দেখি। আমি ফোন কেটে আফিয়াকে বললাম, আপনি আমার দোকানে আর আসেন না। আপনাকে দেখলেই আমার রাগ ওঠে। তুই বেশি বেড়ে গেছস। তোরে কিছু উত্তম মাধ্যম না দিলে শান্ত হবি না। দাঁড়া, এখনই ফোন করছি। চোরের মুখে বড় গলা। তুই আবার বল, তোর সাহস এত বেড়ে গেছে? ফোন দিব? দেখেন, আমি কাউকে ভয় পাই না। এখন আপনার যেটা মনে চায় করেন, আর নেক্সট টাইম আমার দোকানের আশেপাশে আসবেন না।
ওকে, দেখা যাবে। আমি দোকান বন্ধ করে রিক্সা দিয়ে বাড়ি চলে আসলাম। পরদিন খুব সকালে গিয়ে দোকান খুললাম। সকালে আবার দেখি আফিয়া আসলো। মেজাজটা খারাপ হয়ে গেল। আফিয়া এসে বলল, একটা সিগারেট দে। কি বেহায়া মেয়ে রে বাবা, লজ্জা শরম বলতে কিছু নেই। বললাম আস্তে আস্তে কথাগুলো। আফিয়া দেখি শুনেও না শোনার ভান করছে। আফিয়া ঠোঁটে গাঢ় লিপস্টিক দেওয়া। এত সকালে আফিয়া কোথায় যায়? জগিং করতে? কিন্তু সে তো অত মোটাও না, যেখানে মনে চায় সেখানে যাক। আমি আফিয়ার মুখের দিকে তাকালাম এবং তার চোখে চোখ রাখলাম। সেও আমার চোখে চোখ রাখলো, কিন্তু সে বেশিক্ষণ আমার চোখে চোখ রাখতে পারলো না। চোখ অন্যদিকে ঘুরিয়ে মুখটা ভেঙচি কেটে বলল, সিগারেট দিবি নাকি যাব? এই নেন। আফিয়া সিগারেট ধরিয়ে দোকানের ভিতরে আসলো। আমি সিগারেটের ধোঁয়ায় নাক মুখ মাফলার দিয়ে ঢেকে ফেললাম। আমার অবস্থা দেখে মুখে একটা ভেঙচি কাটলো। আমি বললাম, আচ্ছা কে টাকা নিয়েছে বের করতে পারবেন? বের করতাম, কিন্তু তুই এসে সরাসরি আমাকে দোষারোপ করছিস। ও, তুই সেই টাকার আশা ছেড়ে দে। কেন? ওই টাকা যদি জানতে পারি কে নিয়েছে তাহলে আমি সরাসরি থানায় মামলা করব। এই এলাকায় কোনো পুলিশের পাওয়ার নেই। এই এলাকা চলে আমার কথায়, আর এলাকার মেম্বার চেয়ারম্যান আমার পায়ের নিচে। তাই নাকি? তোর বিশ্বাস হয় না? না, আমার কাছে আপনি একটা দুর্বল নারী, যার আছে অনেক স্বপ্ন। চুপ। এই বিষয়ে তোরে কে বলছে কথা বলতে? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। কর। আপনার মা বাবা নেই? না। এমন প্রশ্ন করাতে আফিয়ার মুখটা মুহূর্তে কাল হয়ে গেল। মুখে হাসি এনে বলল, কিন্তু মুখের হাসিটা কান্নার চেয়ে করুণ দেখালো। পরক্ষণেই খেয়াল করলাম আফিয়ার চোখে পানি। অনেক কষ্টে কান্না আটকাতে চেষ্টা করলো, কিন্তু আটকাতে পারলো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি তাড়াতাড়ি টিস্যু দিলাম। আফিয়া চোখ মুছলো, বলল, ধুর, শুধু শুধু চোখে পানি চলে আসলো। যাই হোক, আজকে দুপুরে তোর দাওয়াত আমার বাড়ি। কি? আমাকে? কেন? এমনি। এটা ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। আমি যাচ্ছি না। ওকে, তোর ইচ্ছা। আরো অনেক ছেলে পেলে যাবে, তাই তোকেও বললাম। আচ্ছা, আব্বারে পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা আমি যাই। আপনাকে কে বলছে এখানে বসতে? আফিয়া মুখটা ভেঙচি দিয়ে চলে গেল। আমি ভাবলাম টাকা তো দিল না, পরে রেখে দিব। আফিয়ার বুকে অনেক জমানো কষ্ট লুকিয়ে আছে, সেসব দেখে আমার কি। ও একটা বকা টেমে কত ছেলের সাথে শুয়েছে কে জানে। যত সব ফালতুমে। পরক্ষণেই রিয়ার কথা মনে পড়লো। আজকেই মার সাথে কথা বলতে হবে। রিয়াকে আমি হারাতে পারবো না। ওকে আমি সত্যি অনেক ভালোবাসি। এখন মার সাথে কথা বলে আজকেই একটা সিদ্ধান্ত নিতে হবে। কিছুক্ষণ পর আব্বা আসলো। আমি বাড়ি চলে আসতে লাগলাম। ওই পার্কের একটা বেঞ্চে গিয়ে বসলাম। রিয়াকে কল করলাম। দ্বিতীয়বার ট্রাই করলে ফোন ধরলো। এতক্ষণ লাগে ফোন ধরতে? রান্নাঘরে ছিলাম। কি রান্না করছো? আমি মাঝে মাঝে রাগের কারণে রিয়াকে তুই করে বলি, রিয়াও আমাকে তুই করে বলে, কিন্তু অধিকাংশ সময় আমরা তুমি করে কথা বলি। ভর্তা খাবা? হুম। তাড়াতাড়ি আমাকে নিয়ে যা, তোমাকে সারা জীবন আদর করে ভর্তা খাওয়াবো। সেটাই করব। তোর মারে বলছো? কি বলছে? এখনো বলিনি। যদি তোমার মা না করে? কিছু তো একটা করব, তুমি কোনো টেনশন করিও না। ওকে। এখন ভিডিও কল দাও, তোমাকে দেখতে ইচ্ছে করছে। ওকে। রিয়া ভিডিও কল দিল। রিয়াকে দেখে আমার মনটা শান্তি হলো। আমি বললাম, এক কাজ করো, আজকে সেজে গুজে ভিডিও কল দাও। না। কেন? আমাকে নিয়ে যাও, পরে তুমি যতবার বলবে ততবার সাজবো। আচ্ছা। ফোন রাখি, মা আসছে। এই বলে রিয়া ফোন রেখে দিল। দেখি কুয়াশা কেটে যাচ্ছে। সূর্য কুয়াশার পাহাড় ভেঙে একটু একটু উঁকু দিচ্ছে। সকালের রোদ এসে আমার শরীরে পড়লো। শরীরের মধ্যে এক অসাধারণ অনুভূতি কাজ করলো। মন যাচ্ছে না এখান থেকে উঠে যেতে। দেখি আফিয়া পার্কের ভিতরে ঢুকলো। তাকে দেখি মুডটা অফ হয়ে গেল। ও কি সারাদিন পুরো এলাকায় ঘুরে বেড়ায়? আমাকে দেখে আমার এখানে আসলে বলল, কি মিস্টার দোকানদার, এখানে কি? কিছু না, এমন মিষ্টি রোদ মিস করতে পারি, তাই চলে আসলাম। ভালো। আচ্ছা, আপনি তো অতটা মোটা না, কিসের জগিং করেন আপনি? সকালে আমি ঘুমাতে পারি নাই, তাই বাইরে বের হই। সকালে ঠান্ডা ফ্রেশ বাতাস আমি কোনোভাবেই মিস করতে পারি না। যেদিন আমি মিস করি দিনটা এতটাই খারাপ যায় তা বলে বোঝাতে পারবো না। এটা ভালো। এই অভ্যাসটা আমার আব্বার ছিল। প্রতিদিন সকালে আমাকে সাথে নিয়ে বের হতো, তাই ছোটবেলা থেকে আমার এই অভ্যাস। ভালো, ফ্রেশ বাতাস নেন, আমি যাই। এই বলে আমি উঠে বাড়ি চলে আসলাম। এসে নাস্তা করলাম। নাস্তা করে ভাবলাম যাই, মার সাথে রিয়ার ব্যাপারে আলোচনা করা যাক। মানে রাজি করাতে পারলেই হবে। আমি মার ঘরে গিয়ে টোকা দিলাম।
মা বলল ভিতরে আসতে। মা বলল, কি হয়েছে? একটা কথা ছিল, বল। এটা রিয়ার ব্যাপারে। কোন রিয়ার ব্যাপারে? তোমাকে বলেছিলাম না একটা মেয়ের ব্যাপারে, আমার ক্লাসমেট রিয়া। মা তার বাড়িতে একটু কথা বলে দেখবা? কিসের জন্য? মেয়েটাকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু ও আমাকে চায়। এখন কি বলবো? ও তোকে চায় তো আমি কি করব? এসব প্রেম ভালোবাসায় আমি এক বিন্দু পরিমাণে বিশ্বাস করি না। এগুলো সেকেন্ডের ব্যাপার, এর আছে এই নাই। আজ সে আবেগের ঠেলায় বলছে তোকে ভালোবাসে, তোর থেকে ভালো কোনো ছেলে পাক, এক মুহূর্তও লাগবে না তোকে ভুলতে। আমার দায়িত্ব আমি পালন করি, ওকে আমি ভালোবাসি। মা এখন আমি তাকে চাই। কোন মুখে তুই এই কথা বলিস? তুই মাত্র পড়াশোনা করছিস, চাকরি পরে চিন্তা ভাবনা করবো। যেই একটা দোকান আছে ওইটার কোনো নিশ্চয়তা নেই, কোন সময় জানি কি হয়ে যায়। দেখছস না ওই দিন টাকাটা কিভাবে কেড়ে নিয়েছে? আর যদি দোকান এভাবে কেড়ে নেয় তখন কি করবি? পরে তো পথে বসতে হবে। তোর বাবার পাপে ধরছিল এই জায়গায় দোকান চালাইতে, বাড়ির আশেপাশে যেন জায়গা ছিল না। এই এলাকাটা একদম ভালো না, এই এলাকা ভালো মানুষদের জন্য না। কিন্তু মা কিছু তো একটা করো, ওর বাড়িতে বলে কিছুদিন সময় তো নিয়ে যাক। নিলাম সময়, পরে কি হবে? মেয়ের বয়স কত? 20-22 হবে। পরে চিন্তা করে এখন সময় নিয়ে কি ঠিক হবে? পরে কি হবে কেউ জানে না, শুধু শুধু মেয়েটাকে বসিয়ে লাভ আছে? তুই তোর মতো থাক, ও ওর মতো থাক। কোন মুখে তুমি এই কথা বলো? আর যদি আব্বা তোমাকে এই কথা বলে তুমি নিতে পারবে? তুমি কিছু একটা করো, আমি তাকে চাই। ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। এখন আমার টেনশন দিস না, কিছুদিন পর ফাতিমার ডেলিভারি। ফাতিমা আমার ছোট বোনের নাম। কিন্তু মা, আমি কোন মুখে মেয়ের বাড়িতে কথা বলবো? আমাদের কিছু আছে? না আছে জায়গা সম্পত্তি, না আছে ভালো বাড়ি। কোনো মতে দিন চলছে, এর মাঝে তুই কি করে এই কথা বলতে পারোস? টাইম নাও, রিয়া রাজি আছে। আমাদের টাইম দেওয়ার জন্য ওরা বসে আছে না? অন্তত বলে তো দেখতে পারি। আচ্ছা দেখি তোর আব্বারে পাঠাইতে পারি কিনা। আচ্ছা, এই বলে আমি চলে আসলাম। আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি মার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই। আমি রিয়াকে কি করে বলবো? যেদিন আব্বা যাবে ওই দিন রিয়াকে বলবো। রাতে দেখি রিয়া সেজে গুজে ছবি পাঠালো। আমি তখন দোকানে। আমি ফোন দিলাম, কিন্তু মেসেজ দিয়ে বললো ফোন না দিতে। পরক্ষণেই অফলাইনে চলে গেল। 3 দিন পর ডেট ঠিক হলো, আব্বা যাবে তাদের বাড়িতে। আশ্চর্যের বিষয় হলো 3 দিনে একবারও রিয়াকে ফোনে পেলাম না, অনলাইনে আসলো না। অবশেষে রিয়ার মার মোবাইলে ফোন দিলাম, তখন রিয়া কল ছিল। কণ্ঠটি চিনে বুঝতে পারলাম। আমি বললাম, আমার মোবাইল মা নিয়ে গেছে, মার বাটার মোবাইল আমার কাছে। তোমার তো কল দিয়ে পাই না। আজকে আব্বা যাচ্ছে তোমাদের বাড়িতে। কিন্তু কিন্তু কি? আমাকে এসে দেখে গেছে এক সম্বন্ধ, এমনকি বিয়ের তারিখ ঠিক করে গেছে। কি বলো? তুমি বলো নাই আমার কথা? বলছি, কিন্তু কেউ আমার কথা কানই নানি। আচ্ছা তোমার আব্বা আসুক, আমি তোর আব্বার সাথে চলে আসবো। না, আমি ফ্যামিলির উপরে যেতে পারবো না। আচ্ছা তোমার আব্বা আসুক, দেখি কি করতে পারে। আচ্ছা। আমি সারাদিন দোকানে থেকে রাতে বাড়ি গেলাম, দেখি আব্বা বাড়িতে। মার মুখের অবস্থা ভালো না। আমি বললাম, কি হয়েছে? আমি কত করে বলছিলাম এখন এগুলোর প্রয়োজন নেই। তোর আব্বা সেখানে গিয়ে অপমানিত হয়ে আসছে। তাকে বিয়ে করার জন্য সরকারি চাকরিজীবী ছেলে বসে আছে এবং অলরেডি ডেট তারিখ ঠিক করে ফেলেছে। এটা আমার হাতে চলে আসতে যাচ্ছিল, কিন্তু আমি অনেক কষ্টে বুঝিয়ে রেখে আসছি। আমি বলার মতো কিছুই খুঁজে পেলাম না। আমি বাইরে বের হয়ে রিয়াকে কল করলাম। রিয়া আমাকে ভিডিও কল দিল। দেখি রিয়া কাঁদছে। রিয়া বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোর বাড়িতে চলে আসছি, তোর বাসার ঠিকানা দে। না, এই ভুল করিস না। কেন, তুমি আমাকে চাও না? অবশ্যই চাই। তাহলে এমন কথা বলো কেন? আজ পর্যন্ত তোমার হাতটা পর্যন্ত ধরিনি। ভেবেছিলাম বিয়ের পর একেবারে তোমার হাত ধরবো, কিন্তু দেখি এখন আর সেটা সম্ভব না। তোর কোনো ইচ্ছা নেই আমাকে পাওয়ার? এই বলে রিয়া শিশুর মতো কাঁদতে লাগলো। হঠাৎই আমার চোখ দিয়ে পানি বের হয়ে পড়লো। আমার ভিতরটা কষ্টে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি তোর বাসার ঠিকানা দে, আমি আগামীকাল আসছি, পরে তুই যা করার করিস। আচ্ছা। আমি তোর হাতটা একটি বাড়ির জন্য ধরতে চাই, আমি একটি বাড়ির জন্য তোকে অনুভব করতে চাই। এই বলে রিয়া কাঁদতে লাগলো। আমি বললাম, ঠিকানা টেক্সট করলাম, পার্কের ঠিকানা দিলাম। আর কতক্ষণ পুরনো স্মৃতি মনে করে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। পরদিন আব্বারের দোকানে রেখে পার্কে গেলাম। গিয়ে রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখি রিয়া আফিয়া পার্কে আসলো কয়েকজন ছেলে পেলে নিয়ে। তারা দেখি মেজাজটা বিগড়ে যায়। তারা দূরের এক বেঞ্চে বসে কথা বলতে লাগলো। এক সময় দেখি আফিয়া একটা ছেলেকে চড় দিল। চড় খেয়ে ছেলেটা মাটিতে পড়ে গেল।
আফিয়া ছেলেটাকে আরো কি কি জানি বললো। দেখি রিয়া রিক্সা থেকে নেমে পার্কের ভিতরে প্রবেশ করলো। আমি ইশারা দিলাম, রিয়া আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো, ফুপিয়ে কেঁদে উঠলো। আমি তার পিঠে হাত রেখে সান্ত্বনা দিতে লাগলাম। আমি রিয়াকে আমার পাশে বসালাম। রিয়া আমার হাতে হাত ধরলো, আমার কাছে মাথা রেখে কাঁদতে লাগলো। রিয়া বলল, আমি তোমাকে হারাতে চাই না। আমিও। চলো না এখন কি বিয়ে করে ফেলি, পরেরটা পরে হবে। কিন্তু বুঝেছি তোমারই কোনো ইচ্ছা নেই, কারণ ভালোবাসা বলে কখনো কাউকে ভয় পাই না। আসলে তুমি আমাকে সত্যি ভালোবাসো না। বাসি না বাসলে কি আর এত কিছু করতাম? সবার আগে ফ্যামিলি, যারাই ফ্যামিলির উপরে গিয়েছে তারাই শেষ হয়ে গেছে। কতই না ভালো হতো যদি সারাটা জীবন একসাথে থাকতে পারতাম। এখন হয়তো সময় আছে। এভাবে আমাকে দূরে থেকে ভালোবেসে যেতে পারবা, হয়তো তোমার এই একটু ভালোবাসা নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। কোনো কি উপায় নেই? উপায় আছে, কিন্তু এমন হতে পারে সেটা বেশি দিন স্থায়ী হবে না। তার চেয়ে ভালো না এমন একটা জায়গায় যাওয়া, সেখানে আজীবন স্থায়ী হওয়া। কিন্তু তুমি প্রমিস করো আজীবন তুমি আমার সাথে সম্পর্ক রাখবা, আমাকে ফুলবা না কোনোদিন। কথা দিলাম তোমার সাথে আজীবন যোগাযোগ রাখবো। মনে করবা আমি তোমার পাশে আছি সব সময়। মনে আছে আমরা দুজন প্রেমে পড়ার আগে কি রকম ছিলাম? ঠিক সেরকম ভাবে আমাদের সারাটা জীবন কাটিয়ে দিব। ওকে, তুমি কোন মেয়েকে বিয়ে করবা সেটা আমি সিদ্ধান্ত নেব। আমার পছন্দ তোমার পছন্দ। আচ্ছা এখন একটু হাসো, তোমার হাসিটা অনেকদিন ধরে মিস করছি। রিয়া একটা মুচকি হাসি দিল। দূর থেকে যতই বললাম রিয়া আমাকে দোষারোপ করতো আর কোনো অঘটন ঘটিয়ে ফেলতো। কাছে থেকে বুঝিয়ে বলাতে ও কিরকম মেনে নিল। এমন নয় যে আমি রিয়াকে ভালোবাসি না। ধরলাম আমি রিয়াকে বিয়ে করলাম, তার ফ্যামিলিকে না জানিয়ে। এক্ষেত্রে রিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। কোনোদিন শখ করেও নিজের বাপের বাড়িতে নাম বলতে পারবে না। যার কোনো অস্তিত্ব নেই তার আবার কিসের স্বপ্ন বসুক? কিছুদিন পর আমি হয়ে যাব তার কাছে নরক। তার চেয়ে ভালো না দূরে থেকে দুজন ভালোবেসে যাব। আমাদের এরকম মিশিয়ে বসাতে আফিয়া প্রশ্নবোধক মুখ নিয়ে আমাদের কাছে আসলো, বলল, কি মিস্টার দোকানদার, গার্লফ্রেন্ড নাকি? কিন্তু তোমরা এইভাবে মিশিয়ে বসে আছো কেন? এটা তো পাবলিক প্লেস। আসলে আপু কিছুদিন বাদে আমার বিয়ে, দুর্ভাগ্যবশত আমার বিয়েটা ইমাদের সাথে হচ্ছে না, তাই ইমাদকে লাস্ট বিতে জানাতে এসেছি। ভালো, তোমরা দুজন একটু ভিন্ন টাইপের। আপু কিরকম? আমি যতটুকু জানি কোনো ছেলে গার্লফ্রেন্ডের বিবাহ হলে তাদের বিচ্ছেদের সময় একজন আরেকজনকে গালাগালি, মারামারি, হ্যান ত্যান কত কিছু, এমনিকে একজন আরেকজনকে খুনও করে ফেলে। আর তোমরা দুজন কি সুন্দর হাসি মুখে দুইজন দুজনকে বিদায় দিচ্ছ। হয়তো এর মধ্যে কোনো কল্যাণ আছে। জি আপু। আসলে কি জানো, ভালোবাসার মানুষটাকে বিয়ে না করাই শ্রেয়। কারণ বিয়ে করলে মানুষটি থেকে যায় কিন্তু ভালোবাসাটা থাকে না। কিন্তু আমি ইমাদকে ভালোবাসি, বিয়ের পর ওকে আমি দূর থেকে ভালোবেসে যাব। সেটাই ভালো, তোমরা থাকো, আমি যাই। আফিয়া চলে গেল। আমি বললাম, চলো মার সাথে দেখা করে যাবে। চলো। আমি রিয়াকে বাসায় এনে মার সাথে পরিচয় করিয়ে দিলাম। কি আছো? মার সাথে সেকেন্ডের মধ্যে মিশে হয়ে গেল, কি কথা লাগিয়ে দিল। যাওয়ার সময় রিয়া মার কাছে দোয়া চাইলো, পরে দোকানে নিয়ে আসলাম। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে দোয়া চাইলো, পরে বাস স্টেশনে নিয়ে গেলাম। শেষমেশ বিদায় রিয়া কেঁদে দিল, আমাকে জড়িয়ে ধরে রাখলো। বাসে উঠিয়ে দিয়ে দোকানে চলে আসলাম। ইচ্ছে করেই রিয়ার বিয়ের তারিখটা জানি নাই, কারণ ওই দিনটায় কষ্ট হতো বেশি। এখন মনে হবে রিয়া এখনো আমার জন্য ওয়েট করছে। কষ্ট দূর করার জন্য যতটা সম্ভব রিয়াকে ভুলে থাকাই ভালো। দোকানে আসলে আব্বা বাড়ি চলে গেল। সন্ধ্যা ছুঁই ছুঁই, সন্ধ্যার সময় দেখি কুয়াশা পড়া শুরু করেছে। তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এভাবে অনেক দিন চলে গেল। বিয়ের এক সপ্তাহ পর রিয়া তার স্বামীর সাথে আমার পরিচয় করিয়ে দিল। তার স্বামীও খুব মিশুক। অল্প কথাতেই দুজন বন্ধুর মতো হয়ে গেলাম। মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে রিয়া কি পছন্দ করে কি অপছন্দ করে এটা সেটা জিজ্ঞেস করে। মানে তাদের সংসার ভালোই চলছিল, এটা দেখে আমিও খুব খুশি। কিন্তু আমার মনের ভিতরে একটা চিনচিন কষ্ট ভারী দেয়, কারণ রিয়াকে নিজের মতো করে পেলাম না। হয়তো রিয়া সেটা আমার চোখে দেখতে পায়, দেখলেই আর কি লাভ। ভাবলাম রিয়ার সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। তার সাথে কথা বললেই পুরনো স্মৃতি মনে হয়, তখন ভিতর থেকে চাপা কান্না চলে আসে। আস্তে আস্তে রিয়ার কল ইগনোর করতে লাগলাম। এভাবে মাসখানেক চলে গেল। দোকানের মধ্যে এখন আমি বেশি সময় থাকি।
কারণ আব্বা বছর খানেক আগে স্ট্রোক করেছিলেন, যার কারণে বেশি প্রেশার নিতে দেই না। এই 1 মাসের মধ্যে আব্বা পুরো দোকান আমাকে বুঝিয়ে দিয়ে দিল। ভালোই চলছিল দিনকাল। একদিন রাতে ঠিক করলাম রাতে দোকানে কাটিয়ে দিব, কারণ দেরি হয়ে গিয়েছিল। পৌষ মাসের শীত মাত্র পড়েছে, বাইরে কুয়াশা ছাড়া কিছুই নেই। দোকান পরিষ্কার করতেছিলাম, এমন সময় দেখি আফিয়া কোথা থেকে জানি দৌড়ে আসলো। বলল, 1 কেজি তেল দে, আর মুখে দেওয়ার জন্য ভালো ক্রিম দে, আর একটা সুই দে, 1 প্যাকেট নুডলস। রাতে শুই দিতে পারবো না। আরে দে দে। কয়েকটা জিনিসের নাম বললো। আজকে সিগারেট যাচ্ছে না। আমি বললাম, সিগারেট দিব না। না রে, ঠান্ডা লাগছে। আমি আস্তে আস্তে সবগুলো জিনিস দিয়ে বললাম 950 টাকা। আফিয়া আমাকে একটা 1000 টাকার নোট দিল। টাকাটা হাতে নিয়ে আমি টাকার কোড নাম্বার দিকে তাকালাম। আমি সবসময় কারো কাছ থেকে বড় টাকার নোট পেলে অথবা দিলে আমি কোড নাম্বার দেখে নিই, যাতে উনি অস্বীকার করতে না পারে অথবা জাল বলে ঝামেলায় ফেলতে না পারে। ওই দিন আফিয়া একটা 1000 টাকার নোট দিয়েছিল। ওই দিন আমি কোডটা ভালো করে দেখেছিলাম, কারণ আফিয়া এমনিতেই প্যারা টাইপের মেয়ে। কিন্তু খেয়াল করে দেখলাম ওই দিন যে টাকা দিয়েছিল সেই টাকার লাস্টের কোড আর আজকের টাকার লাস্টের কোড এক। ওই দিন টাকা ছিনতাই হয়ে গিয়েছিল। সেই ছিনতাই করা টাকার মধ্যে আফিয়ার দেওয়া ওই টাকাটাও ছিল। দুর্ভাগ্যবশত আফিয়া আজকে আমাকে এই টাকাটা এনে দিল। তার মানে ওই দিন ছিনতাইটা আফিয়াই করেছিল। হয়তো সে করেনি, অন্য কাউকে দিয়ে করিয়েছে। মহান আল্লাহর কি লীলা খেলা। আফিয়া বলল, কি এত দেখছিস আমাকে? বিদায় কর, বাসায় যেতে হবে। বাসায় তো যাবেন, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। তাড়াতাড়ি বল। চেয়ারে বসেন, দরকার হলে আমি এগিয়ে দিয়ে আসবো। আফিয়া চেয়ারে বসলো। আমি বললাম, মনে আছে মাসখানেক আগে বলেছিলাম আমার 20,000 টাকা ছিনতাই হয়ে গিয়েছিল? মনে আছে। এর আগের দিন রাতে আপনি আমার কাছে কিছু টাকার মাল কিনেছিলেন। আপনি যে 1000 টাকার নোট দিয়েছিলেন ওই টাকাটা ছিনতাই হওয়া টাকার মধ্যে ছিল, কিন্তু আজকে এই 1000 টাকা ওই দিন আপনার দেওয়া 1000 টাকা। আমি যদি বলি এক, এটা কি আপনি বিশ্বাস করবেন? না, বিশ্বাস করব না। কেন বিশ্বাস করবেন না? ওই দিন আপনার দেওয়ার টাকার কোড আজকে এই টাকার দেওয়ার কোড সম্পূর্ণ এক। আফিয়া তার চোখগুলো বড় বড় করে তাকালো। আমার এই কথা শুনে আফিয়া হতভম্ব হয়ে গেছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। তোতলাতে তোতলাতে বলল, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি বিশ্বাস করতে বাধ্য। প্লিজ আফিয়া, আমার টাকাটা দিয়ে দেন। আমি তোর টাকা নেইনি। ওকে? না, আপনি নিয়েছেন। আমি নেইনি। আপনি নিয়েছেন, না হলে ওই দিনের টাকার কোড আর আজকের টাকার কোড এক কেন? আপনি ছাড়া তো অনেক মানুষ আছে, তাদের কাছে তো টাকাটা যেতে পারতো, আপনার কাছে কেন? স্বীকার করেন। যা আমি নিয়েছি, এখন কি করবি কর। তুই আমার কিছু করতে পারবি না। কি নির্লজ্জ মেয়ে! প্লিজ আমার টাকাটা ফেরত দিয়ে দেন। তোরে 1 টাকাও দিব না। এখন দেখি তুই কি করিস। এই আমি উঠলাম। আমি তার কিছু করতে পারবো না, সেটা আমি ভালো করেই জানি। আব্বা জানলে আব্বাও কিছু করতে পারবে না। তার চেয়ে ভালো তাদের না জানানো। টাকার আশা আমরা আরো অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন দেখি আফিয়াকে পাপড় টাপড় দিয়ে কিছু নিতে পারি কিনা। জানি কিছু করতে পারবো না। আমি বললাম, দেবেন না? না, দিব না। আমি ভাবতেছি আফিয়ার দুর্বল জায়গায় আঘাত করব। না থাক, মেয়েটাকে কাটিয়ে লাভ নেই, ওকে দেখা যাক। আফিয়া বাইরে তাকিয়ে দেখে কোনো গাড়ি নেই। আফিয়া বলল, বাসায় যাবি না? না, আজকে দোকানেই থাকবো। এখন আমি কি করে বাসায় যাব? আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, একটু এগিয়ে দিবি? ধুর, আপনি কি? আপনাকে চিনি না, বের হন দোকান থেকে। টাকা চুরি করে বলে আবার বড় বড় কথা। আপনার মতো মেয়েরা লাস্টে মানুষের লাথি উষ্টা কি মরে। এমন করতেছস কেন? একটু হেল্পই তো চাইলাম। ওই দিন তো আপনার হেল্প করেছিলাম, ওটা আমার পিছে লাথি মারলেন। এলাকায় অন্য কেউ ছিল না? আসলে আমি জানতাম না ওরা তোর টাকা ছিনতাই করছে। পরের দিন সকাল পর্যন্ত আমি জানতাম না। তুই যখন আমার সাথে রাগারাগি করে চলে গিয়েছিলি, পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি তোর টাকা ছিনতাই করছে। পরে ভাবলাম তোর কাছে ছোট হয়ে লাভ কি, তার চেয়ে ভালো নাই জানানো। অনেক ভালো কাজ করেছেন, এখন দোকান থেকে বের হন। ইমাদ, সরি। সরি আমি বুঝি না, আমি টাকা ফেরত চাই। 20,000 টাকা কামারও খুব কষ্ট। চোররা কি টাকার মর্যাদা কি বুঝবে?
আফিয়ার মুখটা মুহূর্তের মধ্যেই কালো হয়ে গেল। মনে হচ্ছে লজ্জায় কি বলবে কিছুই বুঝতে পারছে না। আমি আমার টাকা ফেরত চাই। এখন যেটা করার দরকার আমি সেটাই করব। খেয়াল করলাম আফিয়ার চোখের কোণে পানি জমে গেছে। থপ করে চেয়ারে বসে পড়ল, হাত দিয়ে মুখ থেকে ফেললো। কিছুক্ষণ পর আফিয়া আর মোবাইল দিয়ে বলল, এই নে তোর টাকা, এখন প্লিজ আমাকে পাশে এগিয়ে দে। মন থাকলে আর জীবনেও তোর দোকানের মুখ দেখবো না। টাকা চিন্তা করে আবার অভিমান দেখায়, তাতে আমার কি? আমি আফিয়ার হাত থেকে মোবাইল নিলাম। মোবাইলে দেখি আইফোন 12। মোবাইল দেখে আমি অবাক। আফিয়া আইফোন 12 চালায়, এটা যেন আমি বিশ্বাসই করতে পারতেছি না। চালাইতেই পারে, পাবলিকের টাকা মেরে মেরে খায়। যাই হোক, 20,000 টাকায় বেশি উঠে যাবে। এখন আমাকে বাসায় দিয়ে আয়। পারবো না। প্লিজ। ওকে। আমি দোকানে তালা মেরে বের হলাম। আফিয়া আমার সাথে ঘেসে ঘেসে হাঁটছে, মনে হয় ভয় পাচ্ছে। আফিয়ার শরীর থেকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। কিছুক্ষণ হাঁটার পর আফিয়ার বাড়িতে পৌঁছলাম। আফিয়া বলল, ভিতরে এসে বস। না থাক, আমি যাই। ভিতরে আয়। আফিয়ার জোরে জোরে ভিতরে ঢুকলাম, গিয়ে সোফায় বসলাম। বাড়িটা তেমন বড় না, একতলা ছাদ, রুম 3টা। রুমগুলো আসবাবপত্র দিয়ে ভরপুর, অনেক সুন্দর করে সাজানো ঘরটা। কিছুক্ষণ বসে রইলাম, খেয়াল করলাম আফিয়া রান্নাঘরে যেন কি করছে, খাওয়ার জন্য কিছু তৈরি করছে। ক্ষুধাও লাগছে। কিছুক্ষণ পর আফিয়া নুডলস রান্না করে নিয়ে আসলো, আমার সামনে দিয়ে বলল, নে খা। না, আমি খাবো না। আরে খা, আমার সাথে তোর ঝামেলা মিটমাট। এখন তাড়াতাড়ি খেয়ে নে। আমি নুডলস খাওয়া শুরু করলাম। মুখে দিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম। এত স্বাদ, এত স্বাদ কি করে হতে পারে? আমার খাওয়া সব থেকে বেস্ট নুডলস। আমি এক প্লেট খেয়ে আরেকটু নিলাম। নুডলস খেয়ে পানি খেলাম, ভাবলাম একটু প্রশংসা করি। আমি বললাম, এত স্বাদের নুডলস আমি জীবনেও খাইনি। সত্যি এটা অনেক ভালো ছিল। সত্যি আজ অনেক দিন পর আমি একজনকে নিজ হাতে রান্না করে খাওয়ালাম। তাহলে উঠি, এখন আমাকে এগিয়ে দেবে কে? আমি? পরে আমাকে এগিয়ে দিবে কে? এই বলে হাসতে লাগলো। আমি বললাম, তাহলে যাই। সাবধানে যাস। আমি হাঁটা ধরলাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দোকানে চলে আসলাম। এসে দোকান বন্ধ করে ভিতরে পিছনে খাট আছে, ওইটায় মাঝে মাঝে থাকি, সেখানে শুয়ে পড়লাম। অনলাইনে আফিয়ার মোবাইল বিক্রি করে দিলাম 50,000 টাকা। বলছে পরদিন টাকা দিয়ে মোবাইল নিয়ে যাবে, বাকি 30,000 টাকা আফিয়াকে ফেরত দিয়ে দিব। সকালে খেয়াল করলাম কে জানি দোকানের শাটারে আওয়াজ করছে। এই শীতের মধ্যে উঠতে একটু ভালো লাগছে না। আমি শীতের কাপড় পরে শার্টের উপরে উঠাইলাম, দেখি আফিয়া। দেখি এখনো তেমন একটা আলো ফোটেনি। আমি বললাম, এত সকালে কি? দোকানে আরো পরে খুলবো। ওকে, আমাকে একটা সিগারেট দে। আপনার না ঠান্ডা লাগছে? একটু খেয়ে ফেলে দিব। ওকে। আমি একটা ব্যান্সের লাইট দিলাম, বললাম, এখন যান, আমি আরেকটু পরে দোকান খুলবো। না, এখন বের হ, আমার সাথে জগিং করবি। আমার এত টাকা পড়ছে না, আপনার মনে চাইলে আপনি যান। না, তুই আমার সাথে যাবি। না, যাব না। না, তুই যাবি। এই বলে আমাকে আফিয়া শার্টের কলার ধরে দোকান থেকে বের করলো, বলল, দোকান তালা মার। আমি দোকানে তালা মেরে আফিয়ার পাশাপাশি হাঁটতে লাগলাম। আফিয়া সিগারেট ফেলে দিল। আফিয়া হাঁটতে হাঁটতে নদীর পাড়ে নিয়ে আসলো। কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। আমি বললাম, এত শীতের মাঝে কি জন্য নিয়ে আসলেন? কি আরামের ঘুমের মধ্যে ছিলাম। আমার আজান দেওয়ার আগে ঘুম ভেঙে যায়, পরে আর ঘুম ধরে না, তাই বাইরে চলে আসি। আপনার জগিং করার কি দরকার? আপনার তো স্লিম ফিগার, মানে একদম পারফেক্ট। ধুর, তুই কি যে বলিস, চল ওই দিকটা যাই। চলেন। আমি আর আফিয়া কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দোকানে চলে আসলাম। আফিয়া বাড়িতে চলে গেল, আমি দোকান খুলে বসলাম। কিছুক্ষণ পর আব্বা আসলো। আমি বাড়িতে চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে আবার দোকানে যেতে লাগলাম রিক্সা দিয়ে। আফিয়ার বাড়ির রাস্তায় মোড়ে এসে দেখি আফিয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে থামতে বলল। রিক্সা থামালো। আফিয়া বলল, মামা, আমিও যাব। আরে আপনি কি করে উঠবেন? ভাই আপনি অন্য রিক্সা দিয়ে চলে যান। আরে কি বলেন, আমাকে দোকানে নিয়ে আসেন। অসুবিধা নেই, আমরা শেয়ার করে বসছি। আরে না, আপনি যান, আমি অন্য রিক্সা দিয়ে যাচ্ছি। চুপচাপ বস, আমার হাত ধর। এই বলে আফিয়া তার হাত বাড়ালো। আমি অনিচ্ছা সত্ত্বেও আফিয়ার হাত ধরে টান দিয়ে আমার পাশে বসালাম। আমাদের দুজনকে এইভাবে দেখে মানুষ আর চোখে তাকাতে লাগলো। আমি লজ্জায় মুখ ঢেকে ফেললাম। কিছুক্ষণের মধ্যেই দোকানে পৌঁছালাম। দুপুরের খাবার নিয়ে আসছি। আমি আসলে আব্বা চলে গেল। আফিয়া আরো আগেই নেমে গিয়েছে।
ঘন্টাখানেক পর দেখি আফিয়া আমার দোকানের পাশে দাঁড়িয়ে কয়েকটি ছেলের সাথে কথা বলছে। তার 6টার মধ্যে দোকানে একটা মেয়ে কাস্টমার আসলো, বলল, একটা নাম্বার লিখেন, 01752445। থাক, এখনকার যুগে ফ্ল্যাক্সি লোড করেই শান্তি পায় না। একটা মিনি কার্ড দেন। মানে? নাম্বার দিলে পরে আবার এই নাম্বারে ফোন দিয়ে জ্বালাতন করবে। আপনাদের মতো ছেলেদের আমার চেনা আছে, আপনারা সুন্দরী মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না। দেন, মিনি কার্ড দেন। সবকিছু ঠিক ছিল, তোর নাম্বার দিতে অসুবিধা, তুই মিনিট কার্ড নিবি, ভালো কথা। তুই সব আলতু ফালতু প্যাচাল পারস কেন? মেজাজটা সাথে সাথে গরম হয়ে যায়। আমি বললাম, মিনিট কার্ড আপনার কাছে বিক্রি করব না, অন্য কোনো দোকান থেকে নেন। মিনিট কার্ড নেই মানে? ও বুঝেছি, আমার নাম্বারটা চাস, সেটা তুই আমাকে সরাসরি বললেই চলতো। এমনিতেই তুই একটু হ্যান্ডসাম, তোরে দেয়াই যায়। আমার মতো সুন্দরী মেয়েদের পিছনে ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আচ্ছা নে, নাম্বারটা তোল। আমি মেয়েটার দিকে তাকাতেই আমার কেমন যেন লাগছে। ঠোঁটে গাঢ় লিপস্টিক, যেটা আমার একদম পছন্দ নয়। বুকুর উড়ু দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে। এমনিতেই মেজাজ গরম হয়ে আছে। আমি বললাম, সরেন তো দেখি। বাইরে তাকিয়ে দেখি কোনো ছেলে পেলে তো নেই, এমনকি বাইরে একটা কুত্তাও নেই। আমি বললাম, কোথায় আপনার জন্য না বলে ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে? কোথায়? বাইরে তো একটা কুত্তাও নেই। মেয়েটা অপমান লোকানোর জন্য তোতলাতে তোতলাতে বলল, তোরা দেখাইতে হবে, এখন নাম্বার তোল। আপনার মন মানসিকতা সমস্যা আছে। আপনার কাছে আমি ফ্ল্যাক্সিলেট বিক্রি করব না, যান এখান থেকে। কি? আমার মন মানসিকতার সমস্যা? তোদের মতো লুচ্চা ছেলেদের জন্য আজকে আমার মতো সুন্দরী মেয়েরা শান্তি মতো ফ্ল্যাক্সি লোড করতে পারে না। ওকে ফাইন, আপনি ফ্ল্যাক্সিলেট কইরেন না। আমাদের চিল্লাচিল্লির আওয়াজ শুনে আফিয়া দোকানে আসলো, বলল, কি হয়েছে? এই মেয়ে, তুমি কে? ওর সাথে ঝামেলা করছো কেন? ঝামেলা করবো না তো কি করবো, লুচ্চা একটা। আফিয়া, আপনি শোনেন। উনি এসে বলেন নাম্বার দেখতে, কিন্তু নাম্বার না দিয়ে উনি বলেন আমি বলে আবার ফোন করে ডিস্টার্ব করব। আমি বলে লুচ্চা, আর কত কিছু বলল। আফিয়া ঠাস ঠাস করে মেয়েটার গালে চড় দিল, বলল, তোর সাহস তো কম না, তুই কি করে ইমাদকে লুচ্চা বলিস? তোর নাম্বার দিতে এতই প্রবলেম, তাহলে ফ্লাক্সি লোড করতে আসছোস কেন? আপনার সাহস তো কম না, আপনি কি করে আমাকে চড় মারলেন? জানেন আমি কে? আমি এই এলাকার চেয়ারম্যানের মেয়ে। আব্বারে বলে আপনাদের সবগুলোকে এখন ভোগে পাঠাবে। এক্ষুনি তোর আব্বারে ফোন দে। ওহ, তোর মোবাইল তো ব্যালেন্সই নেই, দাঁড়া আমি কল দিচ্ছি। এই বলে আফিয়া কাকে যেন কল করলো। ফোন ধরলো, বলল, কেমন আছেন আঙ্কেল? আপনার মেয়ের নাম যেন কি? ওহো, এখানে একটু ঝামেলা করছে, ওকে একটু বোঝান তো। এনে মোবাইল ধর। মেয়েটা মোবাইল ধরলো, কতক্ষণ কথা বলে বলল, লাস্টে বলল, আচ্ছা। সরি আপু, কিছু মনে করবেন না, আসলে আমি একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি। ইমাদ সরি, আমি যাই। নেক্সট টাইম এই এলাকায় সাবধানে সাবধানে চলাফেরা করবি, যাও। ওকে আপু। এই বলে মেয়েটা চলে গেল। আফিয়া ছেলেগুলোর সাথে দুই একটা কথা বলে দোকানে এসে বসলো। আসলে তুই তো লুচ্চা। মানে? আমাকে কোন দিক দিয়ে লুচ্চা মনে হয়? অনেক দিক দিয়ে। যাই হোক, মেয়েটাকে মারা আপনার ঠিক হয়নি। আমি তোর জন্য মেয়েটাকে মারলাম আর তুই বলছিস ঠিক হয়নি? সিগারেট দে একটা। না, দিব না, আপনার সিগারেট খাওয়া বন্ধ। তুই বলছিস? যা, আর খাবো না। সত্যি? আমার জন্য আপনি কেন সিগারেট খাওয়া ছেড়ে দিবেন? জানি না। খাওয়া দাওয়া করেছেন? না। চলেন খাওয়া দাওয়া করি। না, তার চেয়ে ভালো তুই আমার বাসায় চল যাই, সেখানে খাওয়া দাওয়া করে চলে আসিস। না, আজকে টাইম শর্ট, আরেকদিন। ওকে, তুই খাওয়া দাওয়া কর, আমি বাড়ি যাই, রাতে কিছু জিনিস লাগবে। এই রিক্সা। আফিয়া রিক্সা দিয়ে চলে গেল। আমি খাওয়া দাওয়া করে রাত 9টা পর্যন্ত বেচা কেনা করলাম। এর মধ্যে আফিয়ার মোবাইল নিয়ে গেল টাকা দিয়ে। ভাবতেছি বাকি টাকা কি আফিয়াকে দিয়ে দিব নাকি আফিয়ার জন্য আরেকটি মোবাইল কিনে দিব। ধুর, ওর টাকা ওকে দিয়ে দিব। এখন বের হব বাড়িতে যাওয়ার জন্য। এমন সময় আফিয়া আসলো, বলল, 5 কেজি চাউল দে। এখন কিছু দিতে পারবো না, দোকান বন্ধ করে ফেলবো, আগামীকাল নিয়েন। এখন দে। ওকে, আর কিছু লাগলে তাড়াতাড়ি বলেন। আফিয়া আরও কিছু জিনিসপত্র বলল, সেগুলো দিলাম। কত টাকা বিল হলো বললাম, সেগুলো দিলাম। আফিয়া টাকা দিল। আমি বললাম, আপনার আইফোন বিক্রি করেছে, এই নেন আপনার বাকি 30,000 টাকা। তোরে কে বলছে বিক্রি করতে? আমি তোর টাকা দিয়ে মোবাইল কিনতাম। আপনি কবে টাকা নিয়ে আসবেন সেই আশায় আমি বসে থাকবো? এখন টাকা নিবেন না, তাহলে আগামীকাল আমাকে মার্কেটে নিয়ে গিয়ে মোবাইল কিনে দিবি।
আমার টাইম নেই। ধরেন আপনার টাকা, এখন কি করবেন আপনি জানেন। তুই আমাকে নিয়ে যাবি, এইটা আমার পরিষ্কার কথা। আচ্ছা দেখি। আমি তাড়াতাড়ি দোকান থেকে বের হলাম, কারণ বাইরে একটা রিক্সা দাঁড় করিয়ে রাখছিলাম। আমি আগে গিয়ে রিক্সায় উঠে পড়লাম। আফিয়া বলল, আমি এত কিছু নিয়ে কি করে যাব? আপনি থাকেন, আমাকে দিয়ে আপনাকে নিয়ে যাবে। অকৃতজ্ঞ ছেলেরে তুই! একটা মেয়েকে তুই এভাবে ফেলে চলে যাবি? এর চেয়ে বেশি আর কি বা করতে পারি? তুই জানিস তোর যে এখন এখান থেকে হেঁটে যেতে হবে? জানি। তাহলে চল একসাথে শেয়ার করে যাই। না, আপনি যান, আমি পরে আসছি। এই বলে আমি রিক্সা থেকে নেমে গেলাম। আফিয়ার জিনিসপত্রগুলো উঠালাম। আফিয়া রিক্সায় উঠে বসলো। আফিয়া বলল, উঠবি নাকি চলে যাব? মামা, ওকে নামিয়ে দিয়ে আবার এখানে আসবেন। রিক্সা আর এখানে আসবে না, মন চাইলে ওঠ, না হলে হেঁটে আয়। আমি জানি আফিয়া যেটা বলবে রিক্সাওয়ালা সেটাই শুনবে। আমি বাধ্য হয়ে আফিয়ার পাশে বসলাম। রিক্সা চলা শুরু করলো। আফিয়া আমার সাথে আরো ঘেঁষে বসলো। বলল, অনেক শীত, আরো ঘেঁষে বস, তাহলে শীত লাগবে না। আপনার পাশে বসলেই এমনিতে শরীর গরম হয়ে যায়। আফিয়া আমার হাতের মধ্যে নিজের নরম উষ্ণ হাতটা রাখলো। আমি আফিয়ার দিকে তাকালাম। চারিদিকে অন্ধকার। আফিয়া আমার হাত শক্ত করে ধরে আমার সাথে আরো ঘেঁষে বসলো। আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, আফিয়া তার ভিতরের কষ্টগুলো অনুভূতির মাধ্যমে জানান দিতে চাচ্ছে। আমি আমার হাতটা সরিয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই আফিয়ার বাড়ির সামনে চলে আসলো। আফিয়া নেমে গেল, আমিও বাড়িতে চলে আসলাম। পরদিন খুব সকালে বের হয়েছি, দোকানে আসছি। পথের মধ্যে আফিয়ার সাথে দেখা। আমি ভাবলাম এখন ঝামেলায় পড়লাম। যেদিকে তাকাই সেদিকেই আফিয়া। সেই কেন আমার সামনে পড়ে? ওর কি কোনো মেয়ে বান্ধবী নাই? শুধু ছেলেদের মতো বাইরে ঘুরে বেড়ায়। অন্য দিক দিয়ে ওকে দেখলে ভালোই লাগে। ভাবতেছি প্রেমে পড়ে গেলাম নাকি। আফিয়া আমাকে দেখে বলল, কিরে, এত সকালে কোথায় যাস? তার আগে আপনি বলেন, এত সকালে আপনি বাইরে কি করেন? এই শীতের সকাল আমার খুব ভালো লাগে। এত ঠান্ডার মধ্যে নিজেকে গরম রাখার মাধ্যম যেই একটা অনুভূতি, সেইটা তোরে বলে বোঝাতে পারবো না। ওহ, আজকে আরো পরে দোকান খুলিস। কেন? চল দুজনে মিলে একসাথে হাঁটি। এখান থেকে দোকান পর্যন্ত আমি হেঁটে যাব। এতটুকু পর্যন্ত একসাথে যেতে পারি। এইটুকু হলে চলবে? তাহলে চলেন। আমি আর আফিয়া পাশাপাশি হাঁটতে লাগলাম। এত সকালে কুয়াশার মধ্যে সামনে কি আছে দেখা যাচ্ছে না। আমি ভাবলাম আফিয়ার ফ্যামিলি নিয়ে কিছু প্রশ্ন করি। আচ্ছা, আমি কি আপনাকে আপনি করে ডাকবো নাকি তুমি করে? আজ পর্যন্ত আমাকে তুমি কিংবা তুই বলার কেউ সাহস পায়নি। সবাই আপনি করে ডাকে, কিন্তু তুই আমার কাছে একটু স্পেশাল। সেই জন্য তুই আমাকে যেটা খুশি সেটা ডাকতে পারিস। আপনার কাছে স্পেশাল? ভেরি ইন্টারেস্টিং। এই যে আপনি এত টাকার জিনিসপত্র কিনেন, এত টাকা কোথা থেকে পান? তোর দোকান থেকে কিনি তো, সেই জন্য তুই আমাকে এত প্রশ্ন করতাছস। আজ থেকে তোর দোকানের মুখই দেখবো না। আচ্ছা, আমার দোকানের মুখ দেখেন না, তার আগে এটা বলে যান এত টাকা কোথায় পান? আব্বা ব্যাংকে কিছু টাকা রেখে গিয়েছিল, ওই টাকা লাভ দিয়ে চলি। আর ধান্দা তো আছে। বয়ফ্রেন্ড কয়টা? দেখছস তো আমার হাত, একটা চড় দিব, এই শীতের মধ্যে আপনা আপনি গরম হয়ে যাবে। আমার তো বখাটে মেয়ে, আমাদের সাথে আবার কে প্রেম করবে? হ্যাঁ, হয়তো প্রেমের নামে কিছুদিন নাটক করবে, পরে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। আসলে কি জানিস তো, যে যত যাই বলুক, বিয়ে করার সময় সবাই সব থেকে ভালোটাই সিলেক্ট করে। তাই বলে কি আপনার বিয়ে করার ইচ্ছে নেই? জানি না। এই মুহূর্তে যদি একজন আপনাকে বিয়ে করার জন্য বলে, তাহলে আপনি কি করবেন? তোর কানের নিচে চড় মেরে বিয়ে করার স্বাদ ভুলিয়ে দিব। কেন? এমনি। এত প্রশ্ন করছিস কেন? করবি আমাকে বিয়ে? যত সব ফালতু কথাবার্তা। এখন তুই বল, তোর গার্লফ্রেন্ড কয়টা? একটা ছিল, রিয়া। ওর তো বিয়ে হয়ে গেছে, এখন কোনো গার্লফ্রেন্ড নেই। তোর আবার গার্লফ্রেন্ড না থাকতে পারে? এমনিতেই তুই যে হ্যান্ডসাম, তোরে দেখে মেয়েরা ক্রাশ খাইবে। খাই তো, আপনাকে দেখে আর খেতে পারে না। ওকে, যদি তোর সাথে কোনো মেয়েকে দেখি, মনে করবি তুই মেয়েটাকে জীবনের লাস্ট বার দেখলি। আমি আফিয়ার কানে কানে গিয়ে বললাম, যদি ওই মেয়েটা তুমি হও। এই বলে আমি জোরে হেঁটে দোকানে চলে আসলাম। পিছনে তাকিয়ে দেখি আফিয়া তখনও সেখানে ঠাই দাঁড়িয়ে রইল। হয়তো এটা নিজের কানে বিশ্বাস করতে পারছে না। আফিয়ার জন্য আমার ভিতরে একটা ফিলিংস কাজ করতো। তার সাথে বেশি চলাফেরা করি, সেজন্য নাকি ও সবসময় আমার চোখের সামনে থাকে, সেই জন্য।
আমি জানি না, কিন্তু ওকে কেন জানি আমার মন চায়। হয়তো আমি তার প্রেমে পড়ে গেছি, কিন্তু একটা বখাটে মেয়ের প্রেমে পড়লাম। বখাটে হয়তো কি হয়েছে, মেয়ে তো। এখন আমার নিজেরই করে নিতে হবে। আর আমি কোনো সময় আমার ভালোবাসার কথা তাকে বলবো না, কারণ ও তো বখাটে মেয়ে। কোনো সময় মন ঘুরে যায় কে জানে, তারপর ফান্দে ফেলে টাকা খাবে। আচ্ছা দেখি কি হয়। এমনিতেই আফিয়া অনেক সুন্দরী, আর ও নিজেকে প্রোটেক্ট করতে জানে। আমি দোকান খুলে বসলাম, দেখি আফিয়া আসলো। বলল, মোবাইল কিনতে কখন যাবি? আব্বা দোকানে আসুক, তারপর দেখি। ওকে। বলে আফিয়া হাসি দিল। হাসিটা আমার বুকে তীরের মতো বেদ করলো। আমি বললাম, এখন কোথায় যাবেন? বাসায়। বাসায় থাকবেন, আমি এসে নিয়ে যাব। আচ্ছা। এই বলে আফিয়া চলে গেল। আমি বেচা কেনায় মনোযোগ দিলাম। একটানা 10টা পর্যন্ত বেচা কেনা করে আব্বা আসলো। আমি বাড়িতে চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আফিয়ার বাসার সামনে গেলাম। গিয়ে দরজায় টোকা দিলাম। একটু পর দরজা খুললো। দরজা খুললে আফিয়ার দিকে আমি আর চোখে সরতে পারছি না। এটা আমি কি দেখছি? দেখি আফিয়া একটা লাল শাড়ি পরেছে, চুলগুলো খোলা, ঠোঁটে লিপস্টিক। একেবারে আমার সামনে যেন জানতে পড়ি দাঁড়িয়ে আছে। আফিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, কি এইভাবে দেখতাছস কি? আমরা শুধু একটা মোবাইল কিনতে যাব, এভাবে সাজার কোনো মানে আছে? এমনি সাজলাম, অনেকদিন ধরে সাজি না। আজকেই কেন? অন্য কোনো দিন সাজতেন। আজকে। এখন চল যাই। ওকে, মোবাইল কোনো চয়েস নেই, আমি যেটা কিনে দিব ওইটাই নিতে হবে।